শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রীয়নেশ বলছি। আজকে আমরা একটু নিউমেরোলজি সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করব। গতকালই আপনাদের বলছিলাম যে কিছু জ্যোতিষী আছেন তারা মানুষকে ভয় দেখিয়ে বোধহয় আনন্দ পান, তৃপ্তি পান, কিংবা হয়তো তাদের ব্যবসার স্বার্থ জড়িত থাকে, অন্তর্নিহিত থাকে তাদের ব্যবসার উদ্দেশ্য। যাই হোক, গতকাল আমি এই নিয়ে আলোচনা করেছি। আজকেরই একটা ঘটনা। আজকে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তো তিনি তার জন্ম তারিখ নেই, তার জন্ম তারিখ, জন্ম সময় ইত্যাদি তার জানা নেই। তো স্বাভাবিকভাবেই তিনি জ্যোতিষীকে সেটা বলাতে জ্যোতিষী বলেছেন যে ঠিক আছে, আপনার নিউমেরোলজি রিপোর্ট আমরা বার করে দিচ্ছি। তো যথারীতি তিনি নিউমেরোলজি রিপোর্ট বার করেছেন। এবারে সেই জাতককে তিনি বুঝিয়েছেন, তোমার জন্ম 13 তারিখে, ধরুন কোন মাসের 13 তারিখে তোমার জন্ম। তো 13 মানে 1 আর 3 4, 4 হলো রাহুর সংখ্যা। এটা ভয়ঙ্কর ব্যাপার, তোমার জীবনে কিন্তু এই ভয়ঙ্কর ব্যাপার আসতে পারে, অতএব খুব ভয়ের ব্যাপার এটা। তো তিনি তো ওখান থেকে কোনো রকমে পালিয়ে এসছেন, সেই ক্লায়েন্ট এসে আমার সাথে যোগাযোগ করেছেন। যাই হোক, আমি বললাম আপনার প্রবলেমটা কোথায়? বলছে দেখুন, আমার তো 13 তারিখে জন্ম, সেটা তো আমার দোষ নয়, আমার হাতেও নেই সেটা। তো 13 তারিখে আমার জন্ম হয়েছিল, উনি বলছেন যে এটা তো আনলাকি 13, এমনিও আনলাকি 13, এমনিও 1 আর 3 যোগ করলে 4 হয় নিউমেরোলজির ফর্মুলা অনুযায়ী, যে 4টা আবার রাহুর সংখ্যা। তার মানে এটা কোনোভাবেই শুভ নয়, অশনি সংকেত। তার 13 তারিখে জন্মটা নাকি তার জীবনের পক্ষে এক অভিশাপ, তার জীবনের অশনি সংকেত, অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাস্ট্রোলজার। তো দেখুন, আমি তাকেও যেটা বললাম আজকে আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। এই আনলাকি 13 বলে কোনো কিছু হয় না নিউমেরোলজির ক্ষেত্রে। আনলাকি 13 বলে প্রথম কথা কিছু হয় না। এরকম অনেক মানুষ আছেন যাদের 13 তারিখে জন্ম, তাদের কিন্তু জীবনে ভালোই হয়েছে, খারাপ হয়নি। ফলে প্রথম যে বিতর্কটা উনি তৈরি করেছেন, যে বিষয়টা দিয়ে উনি ভয় দেখিয়েছেন ক্লায়েন্টকে, সেটা আমি খণ্ডন করলাম। দ্বিতীয় কথা হচ্ছে 1 যোগ 3 13, যোগ করলে 4 হচ্ছে রাহুর সংখ্যা। হ্যাঁ, এটা ঠিক। দেখুন, একটা কথা বলি, 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ আর 31 তারিখ, যে কোনো মাসের এই তারিখগুলোতে যদি কারো জন্ম হয়, একটা হলো 4 তারিখ, একটা হলো 13 তারিখ, একটা হলো 22 তারিখ, একটা হলো 31 তারিখ, দেখুন সবগুলোই যদি যোগ করেন, মানে সিঙ্গল ডিজিটে আনতে চান, নিউমেরোলজির নিয়মই হলো সিঙ্গল ডিজিটে আনতে হবে। তো সেই সিঙ্গল ডিজিটে যদি আনতে চান, তাহলে এটা তো 4 ঠিক আছে, 1 যোগ 3 4, 2 2 4, 3 যোগ 1 4, সবই কিন্তু 4 আসছে। এটাকে আমরা বলি ড্রাইভার নাম্বার। নিউমেরোলজিতে আমরা এটাকে বলি ড্রাইভার নাম্বার। কোনটাকে? না, আপনার জন্ম তারিখ, সেটাকে সিঙ্গল ডিজিট করলে যে নাম্বারটা আসে সেটাকে আমরা বলি ড্রাইভার নাম্বার, নিউমেরোলজিতে বলা হয়। আমরা বলি মানে নিউমেরোলজিতে বলা হয়। তো ধরুন কারো ড্রাইভার নাম্বার 4, বা কারো ড্রাইভার নাম্বার এই 1 যোগ 3 4, 2 যোগ 2 4, 3 যোগ 1 4। এ কথা ঠিক যে 4 হলো নিউমেরোলজিতে রাহুর সংখ্যা, 4 হলো রাহুর সংখ্যা, ঠিক আছে, 4 হলো রাহুর সংখ্যা, এ কথা ঠিক। কিন্তু তার মানেই কি এই 4 নম্বরে যাদের জন্ম, 4 13 22 এবং 31 তারিখে যাদের জন্ম, তাদেরই কি তার মানে জীবনে অশনি সংকেত, পুরোটাই খারাপ? না, এই মতবাদটাকে আমি তীব্রভাবে খণ্ডন করছি, তীব্রভাবে।
দেখুন 4 তারিখে যাদের জন্ম বা 13 তারিখে যাদের জন্ম বা 22 তারিখে যাদের জন্ম বা 31 তারিখে যাদের জন্ম, তারা সবাই রাহুর জাতক বা জাতিকা, অ্যাকর্ডিং টু নিউমেরোলজি রাহুর জাতক বা জাতিকা। এবার রাহুকে নিয়ে একটু আলোচনা করতে হবে নিউমেরোলজিতে, নয়তো তো বোঝা যাবে না যে সত্যি অশনি সংকেত নাকি শুভ, এটা জানতে হবে। তো প্রথম কথা হলো, এই তারিখগুলোতে যাদের জন্ম, রাহুর সম্পর্কে আগে বলি। রাহু মানে দুটো খণ্ড। শরভানু বলে একজন দৈত্য ছিল, শরভানু। তো দেবতাদের যখন অমৃত যখন পরিবেশন করছেন, স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু সবাইকে অমৃত পরিবেশন করছেন স্ত্রী রূপে, তখন সেই শরভানু লুকিয়ে ছদ্মবেশে দেবতাদের মাঝখানে গিয়ে শরভানু বসে পড়েছিলেন। শরভানু বসে পড়ায় চন্দ্র এবং রবি দুজনের সাথে সাথে ভগবান শ্রীবিষ্ণুকে জানান যে এ কিন্তু শরভানু, এ কিন্তু দৈত্য, এ কিন্তু দেবতা নয়, এই অমৃতের অধিকার শুধুমাত্র দেবতাদের, কিন্তু এ কিন্তু লুকিয়ে এখানে বসে দেবতাদের ছদ্মবেশে এ কিন্তু ইতিমধ্যে অমৃত খেয়ে ফেলেছে, গ্রহণ করে নিয়েছে অমৃত। তো তখন ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রোধান্বিত হন। ভগবান বিষ্ণু কি করেন না, তাঁর সুদর্শন চক্র দিয়ে শরভানুর মুন্ডুচ্ছেদন করেন। সেই দৈত্য শরভানুর মুন্ডুচ্ছেদন করেন ভগবান বিষ্ণু। তো সেই মুন্ডুচ্ছেদনের ফলে কি হয়, অমৃত তো খেয়ে ফেলেছে শরভানু, ফলে সে তো অজর অমর অক্ষয় অব্যয়, অমৃত খেয়ে ফেলেছে, ফলে সে কিন্তু মারা যায় না। সে কি হয়, দুটো পার্ট হয়ে যায়। উপরের পার্টটা মানে মুন্ড যেটা, সেই মুন্ডর পার্টটা হয় রাহু, আর মুন্ডর নিচের অংশে বডির পার্টটা হয় কেতু। দুটো খণ্ডে ভাগ হয়ে গেল, কিন্তু দুজনেই কিন্তু জীবিত, এবং তারাই রাহু আর কেতু। উপরের পার্টটা যেটাকে নিউমেরোলজিতে বলা হয় ড্রাগনস হেড, সেই ড্রাগনস হেড হলো রাহু, আর ড্রাগনস টেল সেটা হলো কেতু। তো এবার একটা জায়গা ভালো করে বুঝতে হবে, রাহুর চারিত্রিক বৈশিষ্ট্য সেটা বুঝতে হবে ভালো করে, রাহুর প্রকৃতি ভালো করে বুঝতে হবে। রাহুর কিন্তু শুধু কি আছে, ব্রেনটা আছে, শুধু ব্রেনটা আছে রাহুর। ফলে যাদের জন্ম 4, 13, 22 বা 31, তাদের কিন্তু ব্রেন প্রচন্ড শার্প হবে এবং প্রচন্ড স্ট্রং হবে, ইনটিউশন পাওয়ার তাদের মারাত্মক হবে। কারণ রাহু তো শুধু ব্রেন দিয়ে কাজ করছে, রাহু যা করার সব কিন্তু ব্রেন দিয়ে করছে, তার কিন্তু বডি নেই, সে শুধুমাত্র ব্রেন দিয়ে কিন্তু সব কাঁপিয়ে দিচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড রাহু কাঁপিয়ে দিচ্ছে। কি, ওই ব্রেনের খেলা তার। ফলে 4, 13, 22 এবং 31 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা, তাদের ব্রেন প্রচন্ড স্ট্রং হবে, ইনটিউশন পাওয়ার প্রচন্ড স্ট্রং হবে, এবং তাদের মেমোরি অত্যন্ত শার্প মেমোরি হবে, তাদের অত্যন্ত শার্প মেমোরি হবে তাদের। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, তারা সবসময় এই 4, 13, 22, 31 তারিখের জাতক বা জাতিকারা সবসময় কিছু অভিনব জিনিস নিয়ে ভাবার চেষ্টা করে, সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তার কারণ রাহু কিন্তু কারোর অধীনস্থ নয়, কিন্তু রাহু হতে পারে ছায়া গ্রহ, কিন্তু রাহু কিন্তু কারো অধীনস্থ নয়, সে কিন্তু স্বয়ং সম্পূর্ণ। শুধু মুন্ড থাকলে কি হবে, সে কিন্তু স্বয়ং সম্পূর্ণ। ফলে এই 4, 13, 22 এবং 31 তারিখের জাতক বা জাতিকা যারা, তারা কিন্তু চাকরি করতে পছন্দ করবেন না, বা তাদের চাকরি তাদের লাইফে ফেভারও করবে না। তাদের ফেভার করবে বা তারা পছন্দ করবেন কিন্তু সেলফ ডিপেন্ডেন্সি, সেলফ ডিপেন্ডেন্ট কোনো জব, সেলফ ডিপেন্ডেন্ট কোনো প্রফেশন, এগুলোই কিন্তু 4, 13, 22, 31 জাতক জাতিকারা পছন্দ করবেন, বা সেটাই তাদের জীবনে কিন্তু ক্লিক করবে। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো যে রাহু সবসময় টার্গেট কিন্তু বিগ টার্গেট, রাহুর টার্গেট অত্যন্ত বিগ টার্গেট, ছোটখাটো বিষয় নিয়ে রাহু ভাবে না। ফলে এদের মাথা থেকে যা উদ্ভূত হবে সেগুলো কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট,
এদের মাথা থেকে কিন্তু বেরোবে, সে যে ফিল্ডেই হোক না কেন, অনেক বড় বড় প্রজেক্ট এদের মাথা থেকে বেরোবে কিন্তু, এবং তাতে তারা সাকসেসও হবে, কারণ পুরোটাই তো ব্রেন দিয়েই তারা কাজ করছে কিন্তু। ফলে এইসব জাতক বা জাতিকা ব্রেন রিলেটেড যা জব, ব্রেন রিলেটেড যা যে প্রফেশন আছে বা যে জব আছে, যে প্রফেশন আছে, মূলত প্রফেশন বলছি, 4, 13, 12, 31 এই সব তারিখের জাতক বা জাতিকারা যদি সেই সব প্রফেশনের সাথে যুক্ত হন যেটা ব্রেন কাজ করছে, ঠিক আছে, ফলে তারা কিন্তু দারুণভাবে লাইফে সাকসেস হবেন, দারুণভাবে লাইফে সাকসেস হবেন। পরবর্তী পয়েন্ট কি? পরবর্তী পয়েন্ট হলো যে এই 4, 13, 22, 31 এরা, এই সব জাতক বা জাতিকারা, এদের এদের একটা ব্যাপার হলো যে এরা কিন্তু অনেকের থেকে, অন্যান্য জাতক জাতিকাদের থেকে এদের মেমোরি, আগেই বললাম, প্রচন্ড শার্প। ফলে এরা কিন্তু চিন্তা ভাবনা যেটা করে, অন্যান্য জাতক জাতিকারা ধরুন যেটা আগামীকাল চিন্তা করবে, এরা কিন্তু সেটা আজকেই চিন্তা করে ফেলে। মানে ওই সেই দাবা খেলার একটা স্ট্র্যাটেজি আছে জানেন তো, যে আপনি তত বড় দাবাড়ু, আপনি নেক্সট, মানে আপনার অপোনেন্ট যিনি, তার নেক্সট চাল কি হবে, তারপরে আপনি কি চাল দেবেন, তারপরে তার নেক্সট চাল কি হবে, এই রকম যতগুলো তিনি চাল, অপোনেন্টের চাল ভেবে রাখেন, তিনি তত বড় দাবাড়ু, তিনি তত বড় গ্র্যান্ড মাস্টার। তো রাহুর জাতক বা জাতিকা যারা, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো পারেন। মানে অন্যান্য তারিখের জাতক জাতিকারা, অন্যান্য ড্রাইভার নাম্বারের জাতক জাতিকারা যেটা কাল ভাববেন, পরশু ভাববেন, এরা কিন্তু সেটা আগেই ভেবে ফেলে, ঠিক আছে। ফলে 4, 13, 22, 31 মানে যে অশনি সংকেত, এই কথাটা কখনোই নয়। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, প্রত্যেক নাম্বারেরই কিন্তু মেরিট ডিমেরিট দুটোই আছে। তাহলে এদেরও মেরিট বা ডিমেরিট থাকবে। মেরিটের কথা এতক্ষণ বললাম, তাহলে ডিমেরিট কি? ডিমেরিট হলো রাহু যদি আপনার ছকে খারাপ থাকে, মানে যার ছক পাওয়া যাচ্ছে না, তার হাত দেখতে হবে, যদি হাতে রাহুর অবস্থান খারাপ হয়, অথচ 4, 13, 22, 31 তারিখে জন্ম, তাদের যেটা হবে, তাদের মাথা চট করে গরম হয়ে যাবে কিন্তু, কারণ ব্রেন দিয়ে যা হচ্ছে সব ব্রেন দিয়ে, ফলে মাথা প্রচন্ড গরম হয়ে যাবে। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো এই 4, 13, 22, 31 এইসব তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকারা জীবনে একবার হলেও প্রেমে বা রিলেশনশিপে তারা কিন্তু বড়সড় একটা ধাক্কা খাবেই জীবনে। এই 4, 13, 22, 31 জাতক বা জাতিকা যারা, তারা কিন্তু ধাক্কা খাবেই। তো এই যে রাহুর যে ডিমেরিটস গুলো, বা রাহু চট জলদি, মানে রাহু কি করে, আমার আজই চাই এটা, বা আমার 3 দিনের মধ্যে এটা চাই, ফলে চট জলদি অনেক ডিসিশন নিয়ে ফেলে এটা। এবার রাহু যদি তার হাতে বা তার জন্মছকে যদি শুভ অবস্থানে না থাকে, তাহলে কিন্তু সেই ফলটা ভালো হয় না। এগুলো, এই 3টে হলো রাহুর ডিমেরিটস কিন্তু। তো সেই রকম ক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকারও তো বলতে হবে। সেই 3টে ক্ষেত্রে প্রতিকার হলো রাহুর সাথে পাল্লা দেওয়ার জন্য, মানে রাহুকে পাল্লা দেওয়া মানে কি, রাহুর প্রকোপ থেকে বাঁচার জন্য, মানে রাহুর প্রকোপকে প্রশমিত করার জন্য যাকে স্ট্রং করা হয়, সেটা, সেই গ্রহটার নাম হলো চন্দ্র। চন্দ্রকে স্ট্রং করতে হয়। রাহুর প্রকোপ থেকে বাঁচতে গেলে চন্দ্রকে স্ট্রং করতে হবে। চন্দ্র স্ট্রং হলে অটোমেটিক রাহুর যে খারাপ এফেক্টটা আছে সেইটা কিন্তু আস্তে আস্তে প্রশমিত হতে থাকে। তো সেই প্রতিকারগুলো বলে দিচ্ছি, 3টে প্রতিকার মনে রাখবে। একটা হলো রূপোর গ্লাসে জল খাবেন, ডেলি রূপোর গ্লাসে জল খাবেন। কেননা রূপো যে ধাতুটা, সেই ধাতুটা কিন্তু চন্দ্রের ধাতু। ফলে রাহু প্রকোপ প্রশমিত করার জন্য চন্দ্রকে আপ করতে হবে বললাম। তাহলে 1 নম্বর হলো রূপোর গ্লাসে জল খাবেন ডেলি, অন্য কোনো গ্লাসে বা বোতলে জল খাবেন না। যাদের এরকম ঘটনা, তাদের কিন্তু রূপোর গ্লাসে জল খেতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো তাদের জলে, ধরুন একটা বড় গামলা বা বড় বাথটাব যদি থাকে, কারো বাথটাব না থাকলে বড় গামলা, তার মধ্যে শরীরটাকে চুবিয়ে রাখতে হবে। সেই জলের মধ্যে
ধরুন 1 গামলা জল, তার মধ্যে যতটা পারবেন, এটা বড় গামলা কিনতে হবে, কিনে শরীরটাকে চুবিয়ে রাখতে হবে, মানে ঠান্ডা করে রাখতে হবে। সব সময় মাথাটা যাতে ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা মাথা ঠান্ডা, এটা সব সময় মাথা রাখবেন। তো যে কারণে জলের মধ্যে ডুবে, কারণ জলটাও কিন্তু রূপো যেমন হলো চন্দ্রের ধাতু, জল কিন্তু হলো চন্দ্রের তত্ত্বই হলো জল, জল তত্ত্বের কারক হলো চন্দ্র, ফলে জলের সাথে ইন্টারলিঙ্ক থাকতে হবে। ঠিক আছে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো পারলে প্রতি সোমবার বাবা মহাদেবের শিবলিঙ্গে দুগ্ধাভিষেক করবেন। বাবা মহাদেবের শিবলিঙ্গে দুগ্ধাভিষেক করবেন প্রতি সোমবার। ঠিক আছে। ওটাও কিন্তু চন্দ্রকে এনার্জাইজ করবে, আপনার চন্দ্রকে এনার্জাইজ করবে, আর রাহুর কুপ্রভাবকে বিনাশ করবে আস্তে আস্তে। এই 3টে জিনিস মাথায় রাখবেন, মানে রাহুকে প্রশমিত করার জন্য চন্দ্রকে আপ করতে হবে। তাহলে বুঝতে পারলেন কি কি 3টে জিনিস করতে হবে। 1 নম্বর হলো রূপোর গ্লাসে আপনাকে জল খেতে হবে নিয়মিত, অন্য কোনো কিছু বোতল বা অন্য গ্লাস সেগুলো ইউজ করা যাবে না, রূপোর গ্লাস। 2 নম্বর হলো যে আপনাকে ওই বাথটাবে বা জলের বড় গামলায় আপনাকে বেশ কিছুক্ষণ নিজেকে চুবিয়ে রাখতে হবে জলের মধ্যে, মানে জলের সাথে আপনার অ্যাটাচমেন্টটা বাড়াতে হবে। 3 নম্বর হলো প্রতি সোমবার বাবা মহাদেবের শিবলিঙ্গে আপনার বাড়ির আশেপাশে বা যেখানেই থাকুক দুগ্ধাভিষেক করবেন, নিজেই গিয়ে করবেন দুগ্ধাভিষেক, ওম নমঃ শিবায় বলে দুগ্ধাভিষেক করবেন। বিষয়টা হলো এই, মহাদেবের কেন দেখবেন মহাদেবের মাথাতেই চন্দ্র বিরাজ করছেন, মহাদেবের যে ঝুঁটি, তাই সেই ঝুঁটিতেই দেখবেন চন্দ্র বিরাজ করছেন। ফলে মহাদেবকে যখনই আপনি দুগ্ধাভিষেক করবেন প্রতি সোমবার, অটোমেটিক আপনার চন্দ্র কিন্তু বুস্ট আপ হবে, অটোমেটিক চন্দ্র বুস্ট আপ হবে। তো এই চন্দ্রকে যত বুস্ট আপ করবেন, যত এনার্জাইজ করবেন, তত রাহুর কুপ্রভাব বিনষ্ট হবে। আশা করি বোঝাতে পারলাম। ভয় পাওয়ার কিছু নেই। কোনো জ্যোতিষী যদি ভয় দেখান, 1 মুহূর্ত বিলম্ব করবেন না, সেখান থেকে বেরিয়ে যাবেন। আর তার জ্ঞান দয়া করে শুনবেন না, কেননা যেটা হবে আপনি ডিপ্রেশনে চলে যাবেন। সে আপনি নিউমোরোলজিস্টের কাছেই যান, আর অ্যাস্ট্রোলজারের কাছেই যান, আর পামিস্টের কাছেই যান, যেখানে গিয়ে দেখবেন নেগেটিভ থট শেয়ার হচ্ছে, আপনাকে নেগেটিভ থট শেয়ার করা হচ্ছে, নেগেটিভ ভাইব তৈরি করা হচ্ছে, সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যান, সেখানে থাকবেন না, কারণ ওটা আপনার ডিপ্রেশনের কারণ হবে। 4 মানে কিন্তু আশা করি বোঝাতে পারলাম, 4 মানে কিন্তু অনেক ভালো ব্যাপার ঘটতে পারে, যেগুলো আমি আলোচনা করলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।